সুধী দর্শক, স্বাগতম জানাচ্ছি মিনি সিনেমা স্টোরি চ্যানেলে। এটি এই চ্যানেলের প্রথম নিবেদন, সুতরাং শুরু করছি 2025 সালে তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমা কুবেরা দিয়ে। আশা করি আপনারা গল্পটি উপভোগ করবেন। কুবেরা এমন একটি গল্প যেখানে প্রতিটি পদক্ষেপে রয়েছে ষড়যন্ত্র, প্রতিটি সিদ্ধান্তে লুকিয়ে আছে জীবন মৃত্যুর প্রশ্ন। আর এই গল্পের কেন্দ্রে রয়েছেন একজন ভিখারি, যে শেষ পর্যন্ত দুর্নীতির সাম্রাজ্য কাঁপিয়ে দেয়। ভারতের বঙ্গোপসাগরে একটি গ্যাস ও তেলের রিসার্চ প্রজেক্ট চলছিল 7 বছর ধরে। অবশেষে এমন একটি খনিজের খোঁজ মেলে যা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ তেল হিসেবে বিবেচিত। সবাই উল্লাসে ফেটে পড়লেও প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার খবরটি গোপনে জানিয়ে দেয় গ্লোবাল এন্টারপ্রাইজের সিইও নীরাজকে। নীরাজ তখন দ্রুত দিল্লিতে গিয়ে পেট্রোলিয়াম মন্ত্রী সীতাপ্পাকে জানায় যে তারা 14 ট্রিলিয়ন ঘনটন তেলের খনি পেয়েছে, যা আগামী 15 বছর দেশের তেলের চাহিদা পূরণ করতে সক্ষম। সীতাপ্পা প্রথমে দ্বিধা করলেও নীরাজ তাকে বোঝায়, সরকার যদি এই খনি নিজের নামে ঘোষণা করে একবারের জন্য জনপ্রিয়তা পাবে, কিন্তু যদি সেই তেল নীরাজের কোম্পানির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে তবে সীতাপ্পা আরো 2 বার ক্ষমতায় আসতে পারবে। আর এটাই হবে নীরাজের ডিল। সীতাপ্পা রাজি হন এবং সেই রাতেই নীরাজ আগুন ধরিয়ে দেয় পুরো গবেষণা কেন্দ্রে। হত্যা হয় শত শত কর্মচারীর। পরদিন সরকার জানায় প্রকল্পটি বন্ধ হয়ে গেছে, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং গোপনে তৈরি হতে থাকে 1 লক্ষ কোটি টাকার লেনদেনের পরিকল্পনা, যার অর্ধেক কালো টাকা। নীরাজের বাবা মিত্র বলেন, এমন কাজের জন্য চাই একজন ভরসাযোগ্য মানুষ। তিনি প্রস্তাব দেন এক প্রাক্তন সিবিআই অফিসার দীপকের নাম, যিনি বর্তমানে জেলে আছেন। নীরাজ দীপকের সঙ্গে দেখা করে বলে, যদি তুমি আমার হয়ে কাজ করো আমি তোমাকে মুক্ত করব, সম্মান ফিরিয়ে দেব। দীপক প্রথমে রাজি না হলেও পরে বুঝে নেন যে সিস্টেমের জন্য তিনি লড়েছেন সেটাই তাকে ধোঁকা দিয়েছে। অবশেষে দীপক রাজি হন। দীপক প্রস্তাব দেন এই টাকা হোয়াইট করতে হবে 4টি ভুয়া কোম্পানির নামে, এবং ওই কোম্পানিগুলোর মালিক হবে এমন কিছু মানুষ যাদের অতীত পরিচয় সবই অচেনা। দীপক বেছে নেন 4 জন ভিখারি, দেবা, খেলু, খুশবু ও দীপ্পিয়া। এদের মধ্যে খুশবু ছিল গর্ভবতী। ওদের প্যান কার্ড, আধার, ট্রেনিং সবই সাজানো হয় যেন ভবিষ্যতে কেউ ওদের ট্রেস করতে না পারে। তবে নীরাজের মনোভাব ছিল পরিষ্কার, একবার কাজ শেষ হলে এই ভিখারিদের মেরে ফেলতে হবে, কারণ সে কোনো প্রমাণ রেখে দিতে চায় না। ইনি হচ্ছেন দেবা। সে অনাথ। সে এখন এক পোষা কুকুরকে নিয়ে বাঁচে। তার মধ্যে এখনো বেঁচে থাকার ইচ্ছা রয়েছে। এ খেলু, এক চোর, সুযোগ পেলেই হাত সাফ করে ফেলে। ইনি হচ্ছেন খুশবু, গর্ভবতী নারী, যিনি নিজের জীবনের নতুন শুরু করতে চান। দীপ্পিয়া বিদেশিদের কাছ থেকে ভিক্ষা করে ভাষার কিছু টুকরো শিখেছে, তবে অর্থ বোঝে না। এই 4 জনের ট্রেনিং শুরু হয়। চুল কাটা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সভ্যতা শেখানো, ব্যাংকিং বিষয়ে ধারণা দেওয়া ইত্যাদি। দীপক প্রতিজ্ঞা করে এই মানুষগুলোর জীবন পাল্টে দেবে সে, কিন্তু ওদের জীবন শেষ করে নয়, রক্ষা করে। এরপর পরিকল্পনা অনুযায়ী সুইস ব্যাংকে টাকা পাঠানো হবে হুন্ডির মাধ্যমে, আবার সেটা ফিরিয়ে আনা হবে ভারতের বাজারে। 4 জন ভিখারির জীবনে এলো নতুন এক সকাল। তাদের সবার পোশাক পাল্টে দেওয়া হলো, পরিপাটি করে ছবি তোলা হলো, নেওয়া হলো ফিঙ্গারপ্রিন্ট। এত যত্নআত্তি পেয়ে দেবা একটু দুশ্চিন্তায় পড়ে যায়। সে জানতে চায়, স্যার আপনি আমাদের এসব করে আবার ফাঁসাবেন না তো? দীপক তার কাঁধে হাত রেখে আশ্বাস দেয়, চিন্তা করো না, আমি তো আছি। এই কথাটা শুনেই দেবার মনে পড়ে ছোটবেলার কথা। সেই সময়ে এক বড় ভাই তাকে বলেছিল, চিন্তা করিস না, আমি তো আছি। সেই বড় ভাই পরে ওকে বিক্রি করে দেয়। কিন্তু দীপকের কথা শুনে তার মনে হয় এই মানুষটা আলাদা। সে বলেও ফেলে, স্যার আমাদের জীবন তো মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্টে কেটেছে। কেউ কখনো জিজ্ঞেস করেনি আমাদের কি চাই। আপনি প্রথম মানুষ যিনি জানতে চেয়েছেন। এরপর শুরু হয় তাদের প্রশিক্ষণ। কিভাবে টয়লেট ব্যবহার করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে, খাবার খেতে হবে, ঠিকঠাক পোশাক পরতে হবে, সব শেখানো হয়। দেবার মধ্যে কুকুরদের প্রতি আলাদা মমতা ছিল। সে প্রায়ই গেটে এসে থাকা কুকুরদের খাবার দিত। রোবো এই ব্যাপারটা সহ্য করতে পারত না, তাই দেবা রাতে লুকিয়ে কুকুরদের খাওয়াতো।
এরপর বড় ধাপ, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য সবাইকে বিদেশে যেতে হবে। বিমান ভ্রমণের ট্রেনিং দিতে দীপক তাদের নিয়ে আসে এয়ারপোর্টে, আর সেখানে আসে নিরাজ তার প্রাইভেট জেট নিয়ে। ভিখারীদের দেখে নিরাজ বিরক্ত হয়, এদের এখানে কেন এনেছ? দীপক জানায় ট্রেনিং এর জন্য। নিরাজ প্রাইভেট জেট থেকে নামতেই হিমু ও দীপিয়া লোভ সামলাতে না পেরে ভিক্ষা চায়, কিন্তু দেবা স্থির থাকে। দীপকের কথাতেই সে এগিয়ে আসে। নিরাজ টাকা দিয়ে চলে যায়, আর দেবা দীপককে মনে করিয়ে দেয়, স্যার আপনি তো বলেছিলেন ভিক্ষা চাওয়া যাবে না। দীপক বোঝায়, উনি তোমাদের বড় সাহেব, তোমরা ওনার হয়ে কাজ করছো, এটা ভিক্ষা না। পরে সুইজারল্যান্ডে গিয়ে তারা রেটিনা স্ক্যান দিয়ে নিজেদের অ্যাকাউন্ট খোলে। দীপক সবার স্বাক্ষর শিখিয়ে দিয়েছে আগেই। এরপর নিরাজের নির্দেশে ফেলুর নামে থাকা 10,000 কোটি টাকা ট্রান্সফার করা হয় একটা বিদেশি কোম্পানিতে। কাজ শেষ হলে ফেলুকে খাওয়াতে বলা হয়, কিন্তু বাস্তবে রোবো তাকে নিয়ে যায় হাঙ্গর ভরা সমুদ্রে। ফেলু প্রাণ ভিক্ষা চায়, কিন্তু রোবো তাকে পানিতে ফেলে দেয়। ফেলু হাঙ্গরের খাবার হয়ে যায়। দেবা ব্যাপারটা টের পেয়ে দীপককে ফোন করে জানায় ফেলু ফেরেনি। দীপক বুঝে নেয় কি ঘটেছে। সে নিরাজকে বোঝানোর চেষ্টা করে, কথা ছিল কাজ শেষে তাদের ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু নিরাজ জানায় এখন ওরা অনেক কিছু জেনে ফেলেছে, তাই প্রত্যেককে শেষ করে দিতে হবে। দীপক রাজি না হলেও নিরাজ তাকে ব্ল্যাকমেইল করে, তোমার অতীতের কেস, তোমার পরিবার সব হারাবে। এরপর দীপিয়ার অ্যাকাউন্টের টাকাও ট্রান্সফার হয়। তারপর দীপিয়াও খুন হয়। খুশবুর উপর রোবুর নজর আগে থেকেই ছিল। এক রাতে মদ্যপ অবস্থায় রোবু খুশবুকে জোর করে নিয়ে যেতে চায়, তখন দেবা বাধা দেয় এবং শেষ পর্যন্ত রোবুর মাথায় আঘাত করে খুশবুকে বাথরুমে নিয়ে যায়। পরদিন দীপক এসে দেবাকে ডাকে। দেবা জানায় সে রোবুকে মেরেছে। দীপকও বুঝতে পারে রোবু যে কাজ করেছে তা অমানবিক, তবুও দীপক চুপ থাকে, কারণ সেও এক জটিল চক্রে আটকে গেছে। এবার দেবার পালা। তাকে নিয়ে যাওয়া হয় সাব রেজিস্ট্রার নারায়ণের কাছে। সেখানে কিছু কাগজে সই করানো হয়। নারায়ণ বুঝতেই পারে না সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কারা। পরে তাকে টাকা দিয়ে অবৈধ ডিল সম্পন্ন হয়। এরপর রেটিনা স্ক্যান করার সময় সার্ভার সমস্যার কারণে ট্রানজাকশন ক্যান্সেল হয়ে যায়। রোবো তখন দেবাকে গাড়িতে তুলছিল। দেবা ছলনা করে বলে হিসু পেয়েছে, আর সেই সুযোগে জঙ্গলে পালিয়ে যায়। দীপক খবর পেয়ে পুরো দল নিয়ে দেবাকে খুঁজতে নামে। দেবা ছুটতে ছুটতে চলে আসে রেল স্টেশনে। কিছু ভিখারির পাশে বসে থাকলেও তার স্যুট পরা রূপ দেখে তারা দূরে সরে যায়। এরপর স্টেশনে দেখা হয় সামিরার সাথে। সামিরা রাজু নামে এক ছেলেকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়েছিল, কিন্তু রাজু আসেনি, আর সাথে টাকা পয়সাও ছিল না। সে আত্মহত্যা করতে গিয়েছিল, তখন দেবা তাকে বাঁচায়। দেবা সামিরার কাছ থেকে ফোন চেয়ে দীপককে কল করে। ভয়েস মেলে রেকর্ড হয়, স্যার রোবো নিশ্চয়ই খুশবুর সাথে কিছু একটা করবে। দীপক তা শুনে দেবার অবস্থান ট্রেস করার চেষ্টা করে। সামিরা তখন দেবাকে হাজি আলীর সামনে নামিয়ে দিয়ে যায়। এদিকে দীপক সামিরার বান্ধবীর বাসা পর্যন্ত পৌঁছে যায়। সামিরার উপর সন্দেহ করা হয় যে সে দেবার সাথে পালিয়ে এসেছে। চারপাশে কানাঘষা শুরু হয় এবং সামিরাকে বাসা ছাড়তে বাধ্য করা হয়। পথে পথে ঘুরতে ঘুরতে আবার দেখা হয় দেবার সাথে। সামিরা চিৎকার করে বলে, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। এরপর হোস্টেলে ঢুকে যায়, আর দেবা বাইরে বসে থাকে। অন্যদিকে খুশবুর অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য নিরাজ দীপককে চাপ দিচ্ছে। দীপকের কাছে এখন কোনো উপায় নেই, তাই শেষ আশ্রয় খুশবুর অ্যাকাউন্ট ব্যবহার করা। অন্যদিকে খুশবুর অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য নিরাজ দীপককে চাপ দিচ্ছে। দীপকের কাছে এখন কোনো উপায় নেই, তাই শেষ আশ্রয় খুশবুর অ্যাকাউন্ট ব্যবহার। কিন্তু খুশবু দীপকের কাছে কান্নাকাটি করে, স্যার আমার পেটের বাচ্চাটাকে বাঁচান, আমাকে ফিরিয়ে দিন। পরবর্তী দিনের সকাল। দেবা রাস্তায় বসে হঠাৎ সে দেখে দুইটা ছোট বাচ্চা ভিক্ষা করছে। তাদের অবস্থার দিকে তাকিয়ে দেবার চোখ ভেসে ওঠে নিজের শৈশব, যখন তার ডান হাতটা ভেঙে দিয়ে তাকে ভিক্ষা শেখানো হয়েছিল। সেই একই কায়দায় আজ এই শিশুরাও সাহায্যের জন্য হাত পাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। ছোটদের ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে দেবা নিজের জামা খুলে পাশে পড়ে থাকা একটি লাঠি হাতে নিয়ে পঙ্গুর ভান করে ভিক্ষা করে টাকা তোলে এবং সেই টাকা দিয়ে শিশু দুটিকে খাওয়ায়। আর তখনই তার মনে পড়ে দীপক স্যারের কথা। দেবা ঠিক করে আবার সেই রিসোর্টে যাবে যেখানে তাকে আনা হয়েছিল, যেখানে এই সব কিছু শুরু হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দেবা পৌঁছে যায় সেই রিসোর্টে। সিকিউরিটি গার্ড দেবাকে দেখে সঙ্গে সঙ্গে দীপককে কল করে জানিয়ে দেয়। রিসোর্টে ঢুকেই দেবা খুঁজতে শুরু করে খুশবুকে।
কিন্তু খুশবুর কোনো খোঁজ নেই, শুধু তার জিনিসপত্র পড়ে আছে। সেই বাক্সটাও, যেখানে খুশবু তার টাকা রেখে বলেছিল আমি না থাকলে এটা তো। দেবা বুঝে যায় খুশবু আর বেঁচে নেই। ঠিক এই মুহূর্তেই দীপক ও তার লোকেরা রিসোর্টে এসে যায়। দেবা এখনো বিশ্বাস করছিল দীপক তাকে বাঁচাবে, কিন্তু দেখে দীপক বরং রোবোকে সান্ত্বনা দিচ্ছে। দেবা সব বুঝে ফেলে, এদের সবাই একজোট। ভীত, হতাশ ও ক্ষিপ্ত দেবা ওয়াশরুমে লুকিয়ে পড়ে। দীপক বারবার ডাকলেও দেবা শুধু বলে আপনি আগে থেকেই সব জানতেন। এবং ঠিক ছোটবেলার মতোই সেই ওয়াশরুমের পেছনে ফাঁকা দিয়ে পালিয়ে যায় দেবা। জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে এক গাছের গুড়ির নিচে। রোবো তার দল দেবার পিছু নেয় এবং একসময় খুঁজেও পায়। যখন রোবো তাকে মারছিল, ঠিক তখনই সেই কুকুরগুলোর দল এসে রোবোর উপর ঝাঁপিয়ে পড়ে, যা প্রতিদিন রাতে দেবার কাছ থেকে খাবার পেত। কুকুরগুলো দেবাকে বাঁচায়। এরপর দেবা পালিয়ে সামিরার হোস্টেলের দিকে যায়। হোস্টেলের ভেতর ঢুকেই জ্ঞান হারিয়ে ফেলে। দেবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিরাজ খবর পায় দেবা পালিয়ে গেছে, আর তার মাথায় যেন বাজ পড়ে। কারণ এবার হুমকিতে পড়েছে পুরো পরিকল্পনা, 10,000 কোটি টাকার ভবিষ্যৎ। এদিকে দীপকও বুঝে ফেলে দেবা তিরুপতি থেকে এসেছিল। সে সোজা চলে যায় সেখানে, দেবার অতীত খুঁজতে। হাসপাতালে জ্ঞান ফিরে পেলে সামিরা দেবাকে জিজ্ঞেস করে তুই কে, কেন আমার পেছনে পড়ে আছিস? দেবা জানায় সে কিছুই জানে না, শুধু এটুকু জানে তাকে খাইয়েছিল, পড়িয়েছিল, ভালো রেখেছিল। এখন কেন খুঁজে বেড়াচ্ছে বুঝতে পারছে না। হাসপাতালের বিল আসায় সামিরা কেটে পড়ে, আর দেবা খুশবু রেখে যাওয়া সেই বক্স সামিরাকে দিয়ে দেয়। তাতে থাকা টাকা দিয়ে সামিরা বিল মেটায়। তখনই দীপকের মনে পড়ে তিরুপতির সেই বাবা বলেছিলেন এই ছেলে যাকে ভালোবাসবে তার পিছু ছাড়বে না। তাই সেই সামিরাকে কল করে জানতে চায় দেবার সাথে দেখা হয়েছে কিনা। সামিরা যখন বুঝে যায় পরিস্থিতি খারাপ, সে সোজা হসপিটালে এসে দেখে দেবা চলে গেছে। পরে সে হোস্টেলে ফিরে দেখে দেবা তার জন্য বিরিয়ানি এনেছে। দেবাকে সে রাজুর জন্য কেনা পাঞ্জাবি পায়জামা দিয়ে বলেছিল তুমি এখান থেকে পালাও, আমি আর কিছুই চাই না। নারায়ণের দেওয়া ভিজিটিং কার্ডে লেখা ঠিকানায় দেবা যখন যায়, জানতে পারে নারায়ণ মারা গেছে। দেবা বলে ওঠে তাকেও মেরে ফেলেছে। এই কথায় স্থানীয়রা পুলিশ ডেকে আনে। এসআই অশোক দেবাকে জিজ্ঞাসাবাদ করে, আর দেবা সব খুলে বলে। প্রথমে কেউ বিশ্বাস না করলেও এক পর্যায়ে দেবা নারায়ণের ফ্ল্যাটে নিয়ে যায় অশোককে। ওই ফ্ল্যাটের সিক্রেট চেম্বারে পাওয়া যায় টাকার পাহারা, সোনার বার। অবশেষে অশোক বিশ্বাস করে দেবা সত্য বলছে। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় যখন থানায় খবর আসে দেবা নাকি গঙ্গারাম নামের এক লোকের সঙ্গে 100 কোটি টাকার ল্যান্ড ডিলে জড়িত। পরে জানা যায় এই গঙ্গারাম আসলে এমপি সীতারামের ছদ্মনাম। একে সরিয়ে দিতে তাকে দুর্ঘটনায় হত্যা করা হয়েছে। দীপক এসে দেবাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অশোক বাধা দেয়। দুপক্ষের সংঘর্ষে দীপকের গুলিতে অশোক নিহত হয় এবং দেবা পালিয়ে যায়। প্রথমবারের মতো দীপকের হাতে খুন ঘটে, যদিও সেটা তার ইচ্ছায় নয়। পালাতে পালাতে দেবা সামিরার কাছে ফিরে আসে। এবার সে জানায় সে বুঝে গেছে বড় সাহেব কি। তারা ময়লার ট্রাকে উঠে পালায়। সেই ট্রাক যখন ময়লা ফেলার জায়গায় পৌঁছায় তখন তাদের দুজনকেই ময়লার সঙ্গে ফেলে দেওয়া হয়। দেবার কাছে তখন কিছুই নেই। সামিরা ক্লান্ত, ভেঙে পড়েছে। তাকে দেখে দেবার মন কেঁপে ওঠে। তখন সে সিদ্ধান্ত নেয় নারায়ণের ফ্ল্যাটে রাখা টাকা ও স্বর্ণ সে ব্যবহার করবে সাহায্যের জন্য, পালানোর জন্য নয়। দেবা সামিরাকে পাঠায় টাকাগুলো নিয়ে যেতে, আর বাকি টাকা দিয়ে এক অচেনা ভিখারির রাজকীয় সৎকার করায়। পরে সেই টাকা সে মন্দিরের ভিখারিদের মাঝে বিলিয়ে দেয়। এরপর সে ফোন করে দীপককে। লাউড স্পিকারে ছিল ফোন, পাশে ছিল নিরাজ। দেবা বলে আমার টাকাগুলো চাই, পুরোটা। নিরাজ বলে তুই কত টাকা চাস? 10 কোটি, 50 কোটি? দেবা বলে না, আমি চাই এত টাকা যাতে তিরুপতি, মুম্বাই আর তার আশেপাশের 3-4টা রাজ্যে থাকা সব ভিখারির থাকা, খাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করা যায়। আমি চাই 10,000 কোটি টাকা। নিরাজ খেপে যায়, একটা ভিখারির এত সাহস কি করে হয়? দেবা যখন আবার ফিরে আসে সামিরাকে একই কথা জানায়, আমার পুরো টাকাটাই এখন চাই। আমি এই টাকা দিয়ে বড় বড় শহরের ভিখারিদের সাহায্য করতে চাই। সামিরা তখন বিরক্ত হবে বলে তুই একেবারে পাগল হয়ে গেছিস। দীপকের ধরাটা কি ছেলে খেলা? তোর হাতে যা আছে তাই নিয়ে সুখে জীবন কাটাতে পারিস। কিন্তু দেবা একেবারে অনড়, কিছুতেই শুনতে রাজি না। তাই সামিরা রাগ করে চলে যেতে শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই তার মন ফিরে আসে। সে আবার ফিরে আসে দেবার কাছে। এদিকে দীপক
দেবার কল লোকেশন ট্র্যাক করে লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায়। কিন্তু তারা জানে না দেবা ঠিক সেই জায়গারই একটি তালগাছের মাথায় লুকিয়ে আছে। লোকজন খোঁজাখুঁজি শেষে যখন ফিরে যায়, দেবা নেমে এসে দীপকের মাথায় আঘাত করে তাকে অচেতন অবস্থায় নারায়ণের ফ্ল্যাটে নিয়ে যায়। দেবা এবার দীপককে বলে, স্যার, আমার নামে যে টাকা আছে আমি সবটা চাই। দীপক বোঝানোর চেষ্টা করে, আমি চাই নিরাজকে শাস্তি দিতে, কিন্তু সেটা সহজ না। তুমি যদি আমায় সাহায্য করো, মিডিয়ার সামনে এসে সব সত্যি বলো, তবে আমি প্ল্যান মাফিক সব করব। কিন্তু দেবা বিশ্বাস করছে না। সে বলে, আপনি খুশবুকেও মানলেন? দীপক জানায়, না, খুশবু বেঁচে আছে, আমি ওকে গোপনে একটি নিরাপদ আশ্রমে রেখেছি। এই আশ্বাসে দেবা দীপককে মুক্ত করে। তারপর তারা লকার থেকে প্রমাণপত্র নিয়ে আশ্রমে যায়। সেখানে সত্যিই খুশবু জীবিত আছে। খুশবুকে দেখে দেবা আনন্দে ভেসে যায়। তবে এর মধ্যেই নিরাজের লোকেরা এসে পড়ে। তারা আশ্রমে হামলা চালায়। খুশবুর ব্লিডিং শুরু হলে দেবা তাকে কাঁধে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে, আর দীপক তাদের বাঁচাতে নিজের জীবন বাজি রেখে দাঁড়িয়ে যায়। সে শেষবার দেবাকে ডেকে বলে, দেখ রে দেবা, আমি তোর উমেশ ভাইয়া। এরপর দীপক নিহত হয়। খুশবু একটি পুত্র সন্তান জন্ম দিয়ে মারা যায়। দেবা ও সামিরা দুজনেই সৎকার করে। সামিরা প্রশ্ন করে, আমরা এখন বাচ্চা নিয়ে কত পালিয়ে বেড়াবো? দেবা দৃঢ়ভাবে জানায়, এ দুনিয়া শুধু ওদের না, আমাদেরও। আমি আমার জায়গা আদায় করে নেব। এরপর দেবা দীপককে দেওয়া প্রমাণ থেকে নিরাজের নগদ টাকার গুদামের খোঁজ পায়। সে ট্রাক ভর্তি টাকা নিয়ে গিয়ে নিরাজের বাড়ির সামনে ফেলে আসে। পুরো শহরে তোলপাড় শুরু হয়ে যায়। নিরাজ বুঝতে পারে বিপদ ঘনিয়ে এসেছে। তার বাবা মিত্র তখন দীপকের রেকর্ড করা ভিডিও দেখে চমকে যায়। ভিডিওতে দীপক সব সত্যি ফাঁস করে গেছে। দেবা তখন ফোন করে নিরাজকে জানায়, আপনি বলেছিলেন আমরা কুকুরের চেয়ে অধম, আজ আপনি ভিখারি হন, আপনি ভিক্ষা করে দেখান। নিরাজ খেপে যায়, কিন্তু বুঝে ফেলে দেবার কাছ থেকে তথ্য আদায় না করলে সর্বনাশ হবে। তাই সে দেবার শর্ত মেনে নেয়, একদিনের জন্য ভিখারি হবে। পরদিন নিরাজ রোলস রয়েসে করে ভিক্ষা করতে বের হয়। শহরে এদিক ওদিক ঘুরে বেড়ায়। দেবা দূর থেকে নজর রাখে। সন্ধ্যার দিকে সামিরা খুশবুর সন্তানের হাত দিয়ে নিরাজকে ভিক্ষা দেয়। নিরাজ তখন ভিখারীদের সঙ্গে রাস্তায় রাত কাটায়। শেষ পর্যন্ত কেউ একজন নিরাজকে সেই 500 টাকার নোটটা দিয়ে যায়, যেটা একদিন সে দেবাকে দিয়েছিল। তখনই নিরাজ বুঝে ফেলে দেবা কাছেই আছে, কিন্তু এই লোকটি আসলে দেবা না। এই বিভ্রান্তির সুযোগে দেবা নিরাজের মাথায় আঘাত করে তাকে অপহরণ করে ময়লার ভাগাড়ে নিয়ে যায়। সেখানে নিরাজ জ্ঞান ফিরে পেয়ে বলে, দেবা, তোর যা চাই পেয়ে গেছিস, এবার আমাকে প্রমাণগুলো দে। দেবা তখন খুশবুর সন্তানটিকে কোলে নিয়ে বলে, এর মানে তুমি ওর জন্য মায়ের দুধ এনে দাও। নিরাজ তেলে বেগুনে জ্বলে ওঠে। দিন শেষে এটাও ভিখারি হতো। দেবা আর সহ্য করতে পারে না। তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেবা একটি কাচের টুকরো দিয়ে নিরাজের গলা কেটে ফেলে। নিরাজ সেখানেই প্রাণ হারায়। এরপর দেবা খুশবুর সন্তানকে কোলে নিয়ে বলে, এই টাকা পয়সা কিছুই আমাদের চাই না, তুই শুধু হাসতে থাকবি, বাঁচার জন্য বাঁচবি। এভাবেই শেষ হয় কুবেরা। সিনেমাটি আমাদের শেখায়, অর্থ নয়, সততা, মানবতা আর সাহসিকতা, এই গুণগুলোর মধ্যেই লুকিয়ে থাকে একজন প্রকৃত কুবেরের পরিচয়। আপনাদের কাছে দেবার চরিত্রটি কেমন লেগেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো সিনেমা বা সিরিজের বর্ণনায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।